আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, বাড়িতেই আছি, সুস্থ আছি। আজকের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 16ই মে 2020 শনিবার, এবং তোমাদের সাথে আমার এই ক্লাসের শিডিউল হচ্ছে 11:50। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটি এই লেকচারটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুরু থেকেই শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় বুঝতে চেষ্টা করবা। আমি একটা কথা বলে নিচ্ছি, অনেক স্টুডেন্ট কি করে, ভিডিওর উপর ক্লিক করার পর প্রথমে কিছু জিনিস দেখলো, শুনলো, এরপরে মাঝখানে কিছু দেখলো, একদম সব শেষে গিয়ে শেষ করে দিল। তো এটাতে লাভ কি? আমরা যখন ক্লাসের মধ্যে, কলেজের মধ্যে বাস্তবে ক্লাস করি, একটা ক্লাস যদি 45 মিনিটের হয়, তো মনে করো তুমি 45 মিনিটের মধ্যে 20 মিনিট চলে গেছে, এরপরে তুমি ক্লাসে ঢুকছো, তাহলে সম্পূর্ণ ক্লাস কি তুমি ভালো করে বুঝতে পারবা? নিশ্চয়ই বুঝতে পারবা না। কারণ আমি আগে যেগুলো বলে ফেলছি, যেগুলো আমি করাই ফেলছি, হয়তো সেগুলো তুমি পাবা না। সেজন্য আমাদের অনলাইন ক্লাসের মধ্যে যখন আমরা টিচাররা ভিডিও বানাই, তখন হয়তো প্রত্যেকটা টিচার চেষ্টা করেন কিছু পরামর্শমূলক কথা বলার জন্য, এবং ভিডিওটা চেষ্টা করেন, লেকচারটা এমনভাবে তৈরি করেন যেন স্টুডেন্টরা বুঝতে পারে। সেজন্য আমি তোমাদেরকে আহ্বান জানাবো, প্রত্যেকটা অনলাইন ক্লাসের ভিডিওগুলো তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শুরু করে একদম সর্বশেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তাহলে কি হবে, মোটামুটি ব্যবহারগুলো যে উদ্দেশ্যে আমরা টিচাররা তোমাদের জন্য এই ব্যবস্থা করছি, হয়তো এই উদ্দেশ্যটা কিছুটা হলো আমাদের কাজে আসবে। আমি মোহাম্মদ আব্দুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, বর্তমান কলেজ, বর্তমান চট্টগ্রাম। মোবাইল নম্বর দেওয়া আছে, প্রয়োজনে যদি কোনো কিছু বুঝতে না পারো, প্রয়োজনে যোগাযোগ করে বুঝে নিতে পারবো। তো আজকের লেকচারটি হচ্ছে লেকচার নাম্বার 3, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র থেকে, অধ্যায় 6, চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রভিজরি নোট। নিশ্চয়ই খেয়াল করছো তোমরা, গত লেকচার 2তে পার্ট 1 নামে তোমাদেরকে এই অধ্যায়ের কিছু বিষয় বলতে চেকের প্রকারভেদ, চেকের পক্ষসমূহ, দাগ কাটা চেকগুলো কি কি, চেকের করণীয় কি, এই সবগুলো বিষয় নিয়ে মোটামুটি আমরা ধরতে গেলে অধ্যায়ের অর্ধেক পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। তো আজকের ক্লাসটা মোটামুটি ভিন্ন ধরনের। আমরা এখানে এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং গত ক্লাসের মধ্যে যে বিষয়গুলো বাদ পড়ছিল, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বিশেষ করে আমরা সবসময় জানি, পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় দাগ কাটা চেক থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকে। তো আমি চেষ্টা করছি এই লেকচারের মধ্যে দাগ কাটা চেক কীভাবে দাগ কাটা হয় এবং দাগ কাটার তাৎপর্যসমূহ, কোন কোন পয়েন্টে দাগ কাটা লেখা হয় এবং কি কি লিখে দাগ কাটা হয়, সেই বিষয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে বুঝতে চেষ্টা করবা। আমরা দেখে নিব শিক্ষণফল
আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে: চেকের জনপ্রিয়তার কারণ বা চেক ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, একটি চেক কিভাবে প্রস্তুত করতে হয় বা তৈরি করতে হয় তা সম্পর্কে জানতে পারবে, একটি চেক কিভাবে অমর্যাদা হয় বা প্রত্যাখ্যাত হয় এবং প্রত্যাখ্যাত হলে তার পেছনের কারণ কি সেই বিষয়ে ব্যাখ্যা করতে পারবে, একটি চেক যখন হারিয়ে যায় তখন গ্রাহকের বা আদেষ্টার বা আমানতকারীর করণীয় কি এবং ব্যাংক কর্তৃপক্ষের করণীয় কি সেই বিষয়ে জানতে পারবে, চেকের বিভিন্ন দাগ কাটার তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। আমরা জানি দাগ কাটা চেক সাধারণত দুই প্রকার, একটা হলো সাধারণ দাগ কাটা চেক আর একটা হলো বিশেষ দাগ কাটা চেক। তো কোন প্রকার চেকে কিভাবে দাগ কাটা হয় এবং ওই দাগ কাটার তাৎপর্যগুলো কি কি সেই বিষয়ে ব্যাখ্যা করতে পারবে এবং বিনিময় বিল যেটাকে বিল অফ এক্সচেঞ্জ বলা হয় ও প্রমিজরি নোট যেটাকে প্রতিজ্ঞাপত্র বলা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এই বিষয়গুলো সবগুলো সুশৃঙ্খলভাবে এখানে দেওয়া আছে, আশা করি বুঝতে পারবা এবং ধৈর্য সহকারে তোমরা শ্রবণ করবা। চেকের জনপ্রিয়তার কারণ বা গুরুত্ব এই স্লাইড থেকে আমরা দেখে নিব। বর্তমান বিশ্বে সারা বিশ্বের মধ্যে চেকের ব্যবহার এক জনপ্রিয় এবং এটার গুরুত্ব যে কত বেশি সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আমাদের দৈনন্দিন জীবনে চেকের গুরুত্ব অনেক বেশি। তো আমরা দেখে নিই এই জনপ্রিয়তার পেছনে কারণগুলো কি কি। প্রথমে হচ্ছে সহজ বিনিময়। আমরা জানি একটি চেক বহন করতে অনেক সহজ, গণনা করতে সহজ, ট্রান্সফার করতে সহজ। সর্বোপরি আমি চেকের মাধ্যমে যখন বিনিময় করব, কোনো লেনদেন বিনিময় করব, তখন লেনদেনটি হয়ে যাবে অনেক সহজ। এরপর আসি নিরাপত্তা। নগদ অর্থ লেনদেন ঝুঁকিপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো নগদ টাকার চেয়ে চেকের মাধ্যমে লেনদেনের আইনগত ভিত্তি অনেক বেশি। দাগ কাটা চেকের মাধ্যমে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা আরো অনেক বেশি। সেজন্য চেকের মাধ্যমে লেনদেন করলে এটা অনেক বেশি নিরাপত্তা থাকে। সংরক্ষণ। নগদ অর্থের চেয়ে চেক সংরক্ষণ অনেক সহজ। দাগ কাটা চেক হারানো গেলেও কোনো সমস্যা হয় না। অর্থাৎ নগদ টাকার চেয়ে চেকটি সংরক্ষণ করতে অনেক সহজ, রেকর্ড করতে সহজ, হিসাবভুক্ত করতে সহজ। সর্বোপরি চেকের এই জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ হলো সংরক্ষণ করা। হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা বলতে আমরা ট্রান্সফারেবল যেটাকে আমরা বুঝি। ট্রান্সফারেবল বলতে হাত বদল, এক গ্রাহক থেকে অন্য গ্রাহকে, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, এক শাখা থেকে অন্য শাখায় এভাবে হস্তান্তর করা যায়। তো সেজন্য চেক কিন্তু সহজে হস্তান্তর করা যায়। বাহক চেক শুধু হাত বদলের মাধ্যমে এবং হুকুম চেক অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করা যায়। মিতব্যয়িতা। নগদ টাকা পরিবহন নিঃসন্দেহে আমরা বলতে পারি অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক ব্যয়বহুল। পক্ষান্তরে চেকের মাধ্যমে অল্প খরচে খুব নিরাপদে অর্থ স্থানান্তর সম্ভব। জালিয়াতি ও প্রতারণা রোধ। চেকের ব্যবহারে জালিয়াতি ও প্রতারণা হ্রাস করা যায়। বিশেষ করে দাগ কাটা চেক ব্যবহার করলে জালিয়াতি ও প্রতারণার সুযোগ একেবারেই থাকে না। প্রামাণ্য দলিল। চেক প্রামাণ্য দলিল হিসেবে আইনসিদ্ধ। প্রামাণ্য দলিল বলতে কি, আমি যদি চেকের মাধ্যমে লেনদেন করি তাহলে আমাকে চেকের মাধ্যমে টাকা প্রদান করবে ব্যাংকে, তাহলে চেকটি ব্যাংকে থেকে গেল,
তাহলে আমি কত টাকার উত্তোলন করলাম সেটার রেকর্ড ব্যাংকেই থাকবে। ভবিষ্যতে এটা প্রামাণ্য দলিল হিসেবে ব্যাংক ব্যবহার করতে পারবে। নগদ অর্থের বিকল্প। চেক নগদ অর্থের বিকল্প হিসেবে কাজ করে। নগদ অর্থের স্থানান্তর ঝুঁকিপূর্ণ ও ঝামেলাপূর্ণ বিদায় চেক এক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো কোথাও পাঠাতে হচ্ছে 10 লক্ষ টাকা। তো এখন যদি আমি 10 লক্ষ টাকা নগদ পাঠাতে হয়, তাহলে এই টাকাটা পাঠানোর পেছনে অনেক ঝুঁকি কাজ করবে। হয়তো ছিনতাই হতে পারে, ডাকাতি হতে পারে, অথবা এখানে খরচও বেশি হতে পারে। সেই জায়গায় আমি যদি একটা চেকের পাতায় 10 লক্ষ টাকা নিয়ে আমি হস্তান্তর করি অথবা ট্রান্সফার করি, তাইলে আমার একদম নিরাপদের মাধ্যমে লেনদেনটি হয়ে গেল, যেটা নগদ অর্থের বিকল্প হিসেবে কাজ করে। সহজ গণনা। তোমরা নিশ্চয়ই জানো কাগজি মুদ্রা গণনা করতে অনেক ঝামেলাপূর্ণ, অনেক সময় লাগে, অনেক বিরক্তিকর। আর আমরা তো এখন জানি এই কাগজি নোটের মধ্যে, টাকার মধ্যে অনেক অনেক ময়লা থাকে, অনেক ভাইরাসও বিদ্যমান থাকে। তো এই সবগুলো বিবেচনা করে আমরা বলতে পারি চেক ব্যবহার গণনা করার জন্য এই ধরনের কাগজি মুদ্রার মতো কোনো সমস্যা পোহাতে হয় না। চেকে টাকার অঙ্ক লিখে যথাযথভাবে প্রস্তুত করলেই লেনদেন সম্পন্ন হয়ে যায়। ভুল বোঝাবুঝি হ্রাস। চেকের মাধ্যমে লেনদেন সংগঠিত হলে তার যথার্থ রেকর্ড ব্যাংকে সংরক্ষিত থাকে বিধায় দাতা গ্রহীতার মধ্যে কোনো প্রকার ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না। অনেক সময় নগদ টাকায় লেনদেন হলে দেখা যায় আমি এত টাকা উত্তোলন করছি, এত টাকা দিছি, অর্থাৎ মিথ্যা কথাও অনেক সময় বলা থাকে, যার কারণে চেকের মাধ্যমে চেকে উল্লেখ থাকবে কত টাকা উত্তোলন করছে, কত টাকা উত্তোলন করা নাই, সবগুলো রেকর্ড তো চেকেই আছে, যার কারণে দাতা এবং গ্রহীতার মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকে না। ঝুঁকি হ্রাস। নগদ অর্থ বহন সর্বদা ঝুঁকিপূর্ণ, আমরা সবাই জানি। চেক ব্যবহারে ঝুঁকি কম থাকায় সহজে এর মাধ্যমে লেনদেন হয়ে থাকে। লেনদেনের বৃদ্ধি। লেনদেনের বৃদ্ধি বলতে এখানে যেহেতু চেকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, সেজন্য লেনদেনের বৃদ্ধিও পেয়েছে। কিভাবে? কারণ চেক নিরাপদ, ঝামেলামুক্ত, সহজ বিনিময়ের মাধ্যম। তাই দিন দিন চেকের ব্যবহার বাড়ার মাধ্যমে লেনদেনেরও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। দিনে দিনে চেকের ব্যবহার বৃদ্ধির কারণে ব্যবসায়িক লেনদেনও চেকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। লেনদেনের গতিশীলতা বৃদ্ধির কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। আমরা বড় বড় কোম্পানির সাথে যখন লেনদেন দেখব, তখন অবশ্যই এখানে চেকের মাধ্যমেই লেনদেন সংগঠিত হচ্ছে। হিসাব রক্ষণের সুবিধা। চেকের মাধ্যমে লেনদেন করলে তা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ থাকে। ডেবিট ক্রেডিট ব্যাংক কর্তৃপক্ষ এখানে তারা রেকর্ড রাখে কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে। যদি উত্তোলন করে নেই তাহলে ক্রেডিট হিসাবে লিখবে, আর যখন এখানে জমা দিবে তখন ডেবিট হিসেবে তারা এখানে বিবরণীতে লিপিবদ্ধ করে থাকে। তো এভাবে লিপিবদ্ধ করার কারণে আইনসম্মতভাবে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হচ্ছে, ফলে হিসাব রক্ষণে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা এবার দেখে নিব একটি চেক কিভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ তুমি কিভাবে একটি চেক প্রস্তুত করবে। তো চেক প্রস্তুত বলতে ব্যাংক হতে অর্থ উত্তোলনের জন্য চেক লেখাকে বোঝায়। ব্যাংক হতে আমানতকারীর অর্থ সহজে উত্তোলনের সুবিধার্থে গ্রাহককে চেক নামক ছাপানো ফরম সরবরাহ করে থাকে। ওই ফরমটি বা ছাপানো কাগজটি বা চেকটি যথানিয়মে পূরণ করে যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করাকে চেক প্রস্তুতকরণ বলে। আমি তোমাদের জানার জন্যই বলছি, বর্তমানে প্রত্যেকটা ব্যাংকে যেটা চেক বই প্রদান করা হয়, কোনো কোনো ব্যাংকের মধ্যে এখানে চেকের সংখ্যা থাকে, চেকের পাতা থাকে 25টা, আবার কোনো কোনো ব্যাংকে 50টা, আবার কোনো কোনো ব্যাংকে 100টাও চেকের পাতা থাকতে পারে। তো এই চেকের পাতায় যখন
আমি যখন এই চেকের পাতা দিয়ে টাকা উত্তোলন করব, তখন এখানে কিছু বিষয় এখানে সতর্কতার সাথে পূরণ করতে হবে। এই বিষয়গুলো পূরণ করে প্রস্তুত করে ব্যাংকে উপস্থাপন করে টাকা উত্তোলন করতে হবে। তো একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে একটি চেক কিভাবে পূরণ করতে হবে, অথবা একটি চেকের কি কি অংশ থাকতে পারে, কিভাবে উপস্থাপন করতে হবে, কোথায় কি লিখতে হবে, তারিখ কিভাবে লিখতে হবে এবং টাকার পরিমাণ কিভাবে লিখতে হবে, এগুলো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। একটি চেক প্রস্তুত করতে যেই সব বিষয় বিবেচনা করতে হবে সেই বিষয়ে আমরা জেনে নিব এখান থেকে। তো এখানে একটা চেক দেখতে পাচ্ছ তোমরা সবাই, একটা খালি চেক আমরা দেখতে পাচ্ছি পাঁচ সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটা পটিয়া ব্রাঞ্চের একটা চেক, এবং এখানে ডান পাশে কোনায় উপরে ডেট আছে, চেক নাম্বার আছে। তো এটা হলো আমার একটা ব্যক্তিগত একটা হিসাবের একটা চেক বইয়ের একটা পৃষ্ঠা। তো এখানে যে বিষয়গুলো আমি যখন একটা চেকের পাতা অথবা একটা চেক আমি প্রস্তুত করব, তখন বিশেষ করে 7টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? যেমন প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হিসাব নম্বর। হিসাব নম্বরটি হলো, এখানে বর্তমানে আমাদের বিভিন্ন ব্যাংকের মধ্যে হিসাব নম্বরটা বর্তমানে কম্পিউটারাইজড করে ফেলা হয়েছে। আগে কিন্তু ব্যাংকে হাতে লিখেই অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেক চেকের পাতায় লেখা হতো। বর্তমানে এই ধরনের ব্যবহার খুবই কমে গেছে। বর্তমানে কম্পিউটারাইজড, এখানে গ্রাহকের নামও কম্পিউটারাইজড থাকবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারও লেখা থাকে। তারপর এখানে 2 নম্বর বিষয় যেটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো তারিখ। আমি যখন একটা চেক প্রস্তুত করব, যেই তারিখে আমি উত্তোলন করব সেই তারিখটা এখানে লিখতে হবে। তারিখের গড়টা উপরে বাম কোনায় সাধারণত থাকে। প্রাপকের নাম। প্রাপকের নামটা হলো, আমি যদি আদেশটা হই, আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই, আমার যদি হিসাব হয়, তাহলে আমি যদি কাউকে টাকাটা প্রদান করি, চেকটি প্রদান করি, তখন আমি আমার প্রাপকের নামটা এখানে লিখব। আর যদি আমি নিজে উত্তোলন করি তাহলে আমি সেলফ লিখব অথবা নিজ বাংলায় লিখে আমি পূরণ করব। 4 নাম্বারটা হচ্ছে অর্থের পরিমাণ। তো অর্থের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে কালীগড়ে এখানে 2টা লেখার 11 টাকা 11 টাকা, একটা কথায় লিখতে হয়, একটা অঙ্কে লিখতে হয়। 2টা শুদ্ধভাবে এবং কাটা ছেঁড়া ছাড়া এখানে পূরণ করে চেকটি পূরণ করতে হবে। 5 নম্বর যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো স্বাক্ষর। স্বাক্ষরটা হচ্ছে, যিনি চেক প্রস্তুত করবেন তিনি স্বাক্ষর দিবেন। অর্থাৎ চেক প্রস্তুত করবেন কে? আদেষ্টা। আদেষ্টাকে আমানতকারী গ্রাহক, যার নামে হিসাব আছে। তো এখানে স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরটা হলো নমুনা স্বাক্ষরের মতো। নমুনা স্বাক্ষরটা কি? যখন হিসাব খোলা হয় তখন একটা কার্ডে 3টা স্বাক্ষর নেওয়া হয়, যেটাকে নমুনা স্বাক্ষর বলা হয়। ওই নমুনা স্বাক্ষরের সাথে মিল দেখেই এখানে স্বাক্ষর দিতে হবে। তারপর সিল। এখানে বিভিন্ন বড় বড় ব্যবসার নামে যখন চেক বই ইস্যু করা হয় তখন এখানে ওই প্রতিষ্ঠানের নামে সিলটা ব্যবহার করা হয় অথবা চাপ দেওয়া হয়। এরপরে পরিবর্তন, যদি কোনো পরিবর্তন করতে হয় টাকার অ্যামাউন্টে অথবা তাগের তারিখে, তখন এখানে পরিবর্তন করে অথবা এক লাইনে কেটে এখানে আদেশটার ইনিশিয়াল স্বাক্ষর দিতে হবে। আর ইনিশিয়াল স্বাক্ষর না থাকলে চেকটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তো একটি চেকের বিভিন্ন অংশ, এখানে খালি চেকটি আমি পূরণ করে দেখিয়েছি তোমাদের জন্য। একটি চেক বইয়ের মধ্যে যখন আমরা একটা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে যাব, তখন এখানে 2টা পার্ট থাকে। একটা হলো গ্রাহকের পার্ট আর একটা হলো ব্যাংকের পার্ট, যেটা দিয়ে আমি টাকাটা উত্তোলন করব। তো আমি গ্রাহকের পার্টটি প্রথমে বলতেছি। এখানে বাম পাশে এই লাল কালি দিয়ে যেটা দেখানো হয়েছে এটা হলো গ্রাহকের অংশ। এখানের মধ্যে চেক নাম্বার উপরে সর্ব উপরে এখানে যেখানে আছে চেক নাম্বার আছে 3756703। এরপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড 16/5/2020 করিম নিজ সেলফ। এখানে 3টা নাম দেখতে পাচ্ছ অবশ্যই। এখানে সেলফ হলো নিজে তুললে আমি সেলফ লিখব ইংরেজিতে লিখলে,
আর যদি বাংলায় লিখি তাহলে নিচ লিখবো। আর যদি আমি কাউকে দিই, আমি মনে করো এখানে করিমকে দিলাম, তাহলে আমার প্রাপকের নাম হলো করিম, তাহলে করিমের নামটা লিখলাম। এরপরে 50,000 টাকা উত্তোলন করব, তাহলে এখানে 50,000 টাকা অঙ্কে এবং এখানে টাকায়। এটা গ্রাহকের চেক বইতে বাম পাশে থেকে যাবে। এবার আসলে আমরা ডান পাশে, যেটি আমি ব্যাংকে উপস্থাপন করব। তো এখানে দেখতে পাচ্ছি উপরে মাঝখান বরাবর ব্যাংকের নাম ও শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, পটিয়া ব্রাঞ্চ কোড দেওয়া আছে এখানে। এরপরে ডান পাশে উপরের কোনায় দেখতে পাচ্ছি এখানে চেক নাম্বার 3756703। ঠিক নিচেই দেখতে পাচ্ছি ডেট 16/5/2020, আজকের ডেটেই দর প্রস্তুত করা হয়েছে, এখানে তারিখটা দেওয়া আছে। এরপরে এখানে ফে আছে করিম, নিজ, সেলফ। বলছিলাম যেটা সেলফ হলে, নিজের হলে সেলফ লিখবো, নিজে তুললে, বাংলা লিখলে নিজ লিখবো, এবং আমি যদি কাউকে দিই তাহলে এখানে করিমের নামটা লিখবো, অথবা যার নামে আমি দিব তাকে, অর্থাৎ আমার প্রাপকের নামটা এখানে লিখবো। টাকার অ্যামাউন্টটা এখানে দেখতে পাচ্ছ দুইটা, একটা হলো কথায় লিখছি, একটা হলো টাকায়। এভাবে কথাও লিখতে হবে, টাকাও লিখতে হবে স্পষ্টভাবে। অস্পষ্টভাবে যদি কোনো কিছু লেখা হয় তাহলে চেকটি অমর্যাদা হওয়ার সম্ভাবনা আছে। এরপরে টাকার অ্যামাউন্টের নিচে ডান কোনায় নিচে দেখতে পাচ্ছ এখানে স্বাক্ষর দেওয়া আছে, কেন আমার স্বাক্ষর দেওয়া আছে। স্বাক্ষরটা এইভাবেই দিতে হবে, যখন অ্যাকাউন্ট খুলছিলাম ওই অ্যাকাউন্ট খোলার সময় এখানে ব্যাংক কর্তৃপক্ষ 3টা নমুনা স্বাক্ষর নিয়ে নেয়, যেটা অনলাইনে থাকে। তো চেকটি যখন স্বাক্ষর করে ব্যাংকে উপস্থাপন করা হবে, তখন ব্যাংক কর্মকর্তারা এখানে প্রদত্ত স্বাক্ষর এবং নমুনা স্বাক্ষরের সাথে ওনারা অবশ্যই মিলিয়ে নেবেন ঠিকভাবে হয়েছে কিনা। যদি কোনো কিছু গরমিল হয় তাহলে চেকটি অমর্যাদা হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য যেই নমুনা স্বাক্ষর কার্ডে আমরা স্বাক্ষর করছিলাম ওটা অবশ্যই মনে রাখতে হবে, এবং সেভাবেই চেকে স্বাক্ষর করতে হবে। আবার একটা উপায় আছে, যদি অনেক দিন হয় উত্তোলন করি নাই টাকা, নমুনা স্বাক্ষর কার্ডে কোন ধরনের স্বাক্ষর করছিলাম সেটাও মনে নাই, তাহলে ব্যাংক কর্মকর্তাকে বলে, যদি বলে যে আমি ভুলে গেছি, আমার নমুনা স্বাক্ষর কার্ডটা একটু দেখার একটা সুযোগ দিলে ভালো হয়। ওনারা কি করবেন, তোমাকে দেখার সুযোগ করে দিবেন। এরপরে হিসাব নম্বর আছে এখানে, এখানে নাম লেখা আছে মোহাম্মদ আবুল মনসুর আছে, এখানে 0012200058050 এইভাবে দেওয়া আছে। এই হিসাব নাম্বারটা এখানে লিখতে হবে না, এটা কম্পিউটারাইজড এখানে চেকের মধ্যেই লেখা আছে। এভাবে সবগুলো ফ্যাক্টরগুলো এখানে বিবেচনা করে সবগুলো পূরণ করে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যেতে হবে। এখান থেকে কোনো একটা যদি অস্পষ্ট হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা উত্তোলনের সুযোগ না দিয়ে চেকটি মূলত ডিজনার করার সম্ভাবনা আছে। অর্থাৎ ডিজনার বলতে চেকটি অমর্যাদা হবে, চেকটি প্রত্যাখ্যাত হবে। আবার আরেকটা কথা, এখানে যদি টাকার অ্যামাউন্ট এখানে 50,000 আছে, আমি লিখে ফেললাম 5 লক্ষ, তাহলে শূন্য একটা বেশি হয়ে গেল। সেক্ষেত্রে গসামাজা নাগর একটা টেনে উপরে সুন্দরভাবে স্পষ্টভাবে লিখে আবার ইনিশিয়াল স্বাক্ষর করে দিতে হবে। এভাবেই আমাদেরকে একটি পূর্ণাঙ্গ চেক পূরণ করে ব্যাংকে উপস্থাপন করতে হবে টাকা উত্তোলনের জন্য। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। চেক সম্পর্কে, প্রস্তুত সম্পর্কে যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। আমরা অনেক সময় দেখতে পাই একটি চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় তখন বিভিন্ন ত্রুটি থাকার কারণে, ভুল থাকার কারণে চেকটি ব্যাংক কর্মকর্তা প্রত্যাখ্যাত করে দেন, যেটাকে আমরা চেকের অমর্যাদা বলি, চেকের ডিজনার বলি। তো বিভিন্ন কারণে একটি চেক অমর্যাদা হতে পারে বা প্রত্যাখ্যাত হতে পারে। আমরা দেখে নিই একটি চেক কিভাবে অমর্যাদা হয়। এক নম্বরটা হচ্ছে চেকের তারিখ না থাকলে। চেকে যদি নির্দিষ্ট তারিখ না থাকে, উত্তোলনের তারিখ না থাকে, তাহলে চেকটি অবশ্যই অমর্যাদা হতে পারে বা প্রত্যাখ্যাত হতে পারে। আদেষ্টা বা আমানতকারীর স্বাক্ষর না থাকলে, অর্থাৎ যার অ্যাকাউন্ট
অথবা যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করবেন ওই আদেশটা বা আমানতকারীর স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। এই ধরনের আদেশটার স্বাক্ষর না থাকলে চেকটি ডিজনার হতে পারে। টাকার পরিমাণ উল্লেখ না করলে, টাকার পরিমাণ আমরা দুইটা জানি, একটা হলো কথায়, একটা হলো অঙ্কে। অঙ্কে এবং টাকায় অবশ্যই টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। 4 নাম্বার, ভুল হিসাব নম্বর লিখলে। অনেক সময় জালিয়াতির উদ্দেশ্যে অনেক গ্রাহক কি করে থাকে, ভুল হিসাব নম্বর লিখে টাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। সেজন্য যদি হিসাব নম্বর ভুল হয় তখন কিন্তু ওই চেকের অর্থটা উত্তোলন করতে সুযোগ দিবে না। চেক বাসি হলে, একটি চেক আমরা জানি মেয়াদ হলো 6 মাস অথবা 180 দিন। এই 6 মাস বা 180 দিন উত্তীর্ণ হয়ে গেলে ওই চেকের অর্থ উত্তোলন করতে পারবে না। অন্য কোনো ব্যাংক বা শাখার চেক হলে, আমার অ্যাকাউন্ট আছে জনতা ব্যাংকে, আমি উত্তোলন করতে গেছি রূপালী ব্যাংকে। এই ধরনের যখন কোনো ঘটনা ঘটবে বা উপস্থাপন করবে ভুলে, তখন এই ধরনের চেকের অর্থ উত্তোলন করার সুযোগ দিবে না। এরপরে প্রদত্ত স্বাক্ষর ও নমুনা স্বাক্ষরের মিল না থাকলে, প্রদত্ত স্বাক্ষর বলতে চেকের পৃষ্ঠায় আমরা যেটা স্বাক্ষর দিব সেটাকে প্রদত্ত স্বাক্ষর বলা হয়, এবং নমুনা স্বাক্ষর হলো হিসাব তোলার সময় স্বাক্ষর কার্ডে যে নমুনা স্বাক্ষর প্রদান করা হয়েছিল ওই স্বাক্ষরকে নমুনা স্বাক্ষর বলা হয়। তো ব্যাংকের রক্ষিত স্বাক্ষর এবং আমি চেকে প্রদানকৃত স্বাক্ষর এই দুইটার সাথে অবশ্যই মিলতে হবে। যদি কোনো কিছু গরমিল হয় তাহলে চেকটি প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয়ী হিসাবের চেক চলতি হিসাবে ব্যবহৃত হলে, আমরা জানি 3 ধরনের নরমালি হিসাব আছে, একটা হলো চলতি হিসাব, একটা সঞ্চয়ী হিসাব, একটা হলো স্থায়ী হিসাব। তো আমি যে উদ্দেশ্যে আমি যে হিসাবে যে জন্য আমি হিসাব করছি ওই হিসাবে চেক উপস্থাপন করতে হবে। এক হিসাবের চেক অন্য হিসাব দিয়ে উত্তোলন করা যাবে না। তারিখের উপর কাটাকাটি হলে, সেখানে স্বাক্ষর না থাকলে, যদি তারিখ লিখতে ভুল হয় তাহলে অবশ্যই আদেশটাকে আমানতকারীকে অবশ্যই এখানে ইনিশিয়াল স্বাক্ষর দিতে হবে। আর যদি স্বাক্ষর দেওয়া না হয় তাহলে এটি প্রত্যাখ্যাত হবে। চেক ছেঁড়া বা অস্পষ্টভাবে লেখা হলে, আমরা জানি ছেঁড়া চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় না এবং অস্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না, এই ধরনের চেক হলে এটা অমর্যাদা হবে। চেকটি পরবর্তী কোনো তারিখের হলে, যেমন আজকে 16/5/2020 তারিখ, আমি এই চেকের তারিখ আছে 16/6/2020, তাহলে 1 মাস পরে, তাহলে এই ধরনের পরবর্তী কোনো তারিখের চেক যদি উপস্থাপন করা হয় তাহলে এটি প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আছে। ডাক কাটা চেক সরাসরি ব্যাংকে উপস্থাপন করলে, আমরা জানি ডাক কাটা চেক বিভিন্ন ধরনের হতে পারে, এখানে সেভাবেই উপস্থাপন করতে হবে। ডাক কাটা চেকের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য কিছু নিয়ম নীতি অবলম্বন করতে হয়, যেমন নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ থাকতে পারে, নির্দিষ্ট শাখার নাম উল্লেখ থাকতে পারে, নির্দিষ্ট প্রাপকের নাম উল্লেখ করতে পারে। এভাবেই যেটা নির্দেশনা থাকবে, যেটা উল্লেখ থাকবে, যেটা দাগ কাটা থাকবে সেভাবেই ওই চেকটি উপস্থাপন করতে হবে, নাইলে অমর্যাদা হওয়ার সম্ভাবনা আছে। চেকের আদেশটা মারা গেলে, যিনি অ্যাকাউন্ট হোল্ডার আমানতকারী উনি যদি মারা যান তাহলে চেকটি ডিজনার হওয়ার সম্ভাবনা আছে। আদেশটা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে, কোনো কারণে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাপসি হয়ে গেছে, আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছে এই আমানতকারী এই গ্রাহকটি বর্তমানে দেউলিয়া, এই ধরনের যদি কোনো নোটিশ থাকে তাইলে চেকটি অমর্যাদা হবে। চেক হারানো বা চুরির নোটিশ থাকলে, কোনো একটি চেক হারিয়ে গেছে, সাথে সাথে যদি ব্যাংকে নোটিশ করা হয় এই চেকের বিপরীতে কোনো টাকা প্রদান করা যাবে না, তাহলে এই ধরনের নোটিশ থাকলে ব্যাংক এই ধরনের হিসাবে টাকা উত্তোলনের সুযোগ দেয় না। এবার আসি আমরা একটি চেক হারিয়ে গেলে কি কি করতে হবে, গ্রাহকের করণীয় কি, ব্যাংকের করণীয় কি, এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিব। চেক বর্তমানে বিশ্বে আর্থিক লেনদেনের একটি বহুল প্রচলিত মাধ্যম। ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে চেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অর্থ লেনদেনের ক্ষেত্রে চেক একটি নিরাপদ মাধ্যম হওয়া সত্ত্বেও কখনো কখনো প্রস্তুতকারক বা বাহকের কাছ থেকে দুর্ঘটনাবশত চেক হারিয়ে যেতে পারে। এভাবে কোনো চেক হারিয়ে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কিছু করণীয় রয়েছে। প্রথমে কর্তৃপক্ষকে জানাতে হবে। কর্তৃপক্ষকে, এখানে কর্তৃপক্ষ হচ্ছে ব্যাংক। কোনো চেক হারিয়ে গেলে সর্বপ্রথম চেকের প্রস্তুতকারক বা ধারককে, যিনি চেকের মালিক, তাকে অবশ্যই দ্রুত এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রটা কিভাবে দিতে হবে? আবেদনপত্রের মধ্যে চেকের নাম্বার বলতে হারানো চেকের নাম্বার, যে চেকটি আমার হারিয়ে গেছে, চেক ইস্যুর তারিখ, কোন তারিখে চেকটি ইস্যু করা হয়েছিল, চেক বই থেকে কাটা হয়েছিল, চেকের মেয়াদ কয়দিন আছে, টাকার পরিমাণ কত টাকা লেখা হয়েছিল, চেক হারানোর তারিখ এবং কোন তারিখ চেকটি হারিয়ে গেছে ইত্যাদি উল্লেখ করে আদেশটাকে অবশ্যই ব্যাংকে একটি আবেদনপত্র জমা দিতে হবে। নিষেধাজ্ঞা জারি করবে কে? ব্যাংক কর্তৃপক্ষ উপরিউক্ত বিষয়ে অবহিত হওয়ার পর উক্ত চেকের টাকা পরিশোধের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা জারি বলতে ওই চেকের নাম্বার এবং যেটি চেকটি হারিয়ে গেছে ওই চেকটি যদি অন্য কেউ পেয়ে থাকে, সে যদি ব্যাংকে উপস্থাপন করে, তাহলে ওই চেকের বিপরীতে যেন কোনো টাকা উত্তোলন করার সুযোগ দেওয়া না হয়, সেই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। আইনানুগ ব্যবস্থা। হারানো চেক উপস্থাপনকারীর প্রতি ব্যাংক বাহকের নির্দেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এটা ব্যাংকে ব্যবস্থা নিতে পারে অথবা বাহকের পরামর্শ অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন। অর্থ পরিশোধ। প্রস্তুতকৃত চেক হারিয়ে যাওয়ার বিষয়ে ব্যাংকে অবহিত করার পূর্বে ব্যাংক টাকা পরিশোধ করে ফেললে সেক্ষেত্রে ব্যাংক দায়ী থাকে না। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এটা হলো চেক হারিয়ে গেছে, আমি কিন্তু ব্যাংকে জানা নাই, তাহলে আমি যদি ব্যাংকে না জানাই, তাহলে না জানানোর আগে যদি অন্য কেউ তৃতীয় পক্ষ যদি চেকটি যে পেয়েছে সে যদি উপস্থাপন করে টাকা উত্তোলন করে ফেলে, সে বিষয়ে ব্যাংকের কোনো দায়ী থাকার কথা না। এভাবেই আমাদেরকে কোনো যদি চেক হারিয়ে যায়, এভাবে স্টেপগুলো নিতে হবে। চেকের বিভিন্ন দাগ কাটার তাৎপর্য। চেকের বিভিন্ন ধরনের দাগ কাটার বিভিন্ন তাৎপর্য রয়েছে। দুটি দাগের মাঝখানে ব্যবহৃত শব্দাবলীর কারণে দাগ কাটা চেক বিভিন্ন গুরুত্ব বহন করে। এই অংশে আমরা দেখে নিব কিভাবে কোন ধরনের চেকে কিভাবে দাগ কাটা হয় এবং বিভিন্ন ধরনের দাগ কাটার বিভিন্ন ধরনের ব্যবহার। তো আমরা পূর্ববর্তী ক্লাসের মধ্যে তোমাদেরকে বলছিলাম দাগ কাটার চেক সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ দাগ কাটা চেক আর একটা হচ্ছে বিশেষ দাগ কাটা চেক। তো আমরা দেখে নিই সাধারণ দাগ কাটা চেক কিছু লিখে বা না লিখে যে চেক প্রস্তুত করা হয় তাকে সাধারণ দাগ কাটা চেক বলে। এখানে কিছু লেখাও থাকতে পারে অথবা নাও লেখা থাকতে পারে। কিছু লেখা থাকলে ওখানে কিন্তু ব্যাংকের নামটা উল্লেখ থাকবে না। এই ধরনের চেককে আমরা সাধারণ দাগ কাটা চেক বলবো। তো এই সাধারণ দাগ কাটা চেকের মধ্যে কি কি লিখে অথবা কিভাবে দাগ কাটা হয় সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। 1 নাম্বারটা হচ্ছে কালি রেখা। চেকের উপরিভাগে শুধুমাত্র 2টি রেখা টেনে এইরূপ চেক প্রস্তুত করা হয়। শুধুমাত্র 2টা রেখা থাকবে, আর কিছু থাকবে না, এবং রেখার মধ্যে কোনো কিছু লেখাও থাকবে না। এইরূপ চেকের অর্থ বাহক বা প্রাপকের যে কোনো ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়। 2 নম্বর এন্ড কোন অথবা এন্ড কোম্পানি। 2টি রেখার মাঝখানে এন্ড কোন ও এন্ড কোম্পানি শব্দ 2টি লিখে এই ধরনের চেক প্রস্তুত করা হয়। এই শব্দ দ্বারা
অর্থ বহন করে না, মূলত সমান্তরাল রেখার মাঝখানে ফাঁকা জায়গাটুকু পূরণের জন্যই এই শব্দগুলো লেখা হয়, যা বর্তমানে প্রচলিত নিয়মে পরিণত হয়েছে। চেকের ধারক বা প্রাপক যে কোনো ব্যাংকে নিজ হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ যখন সাধারণ দাগ কাটা চেক হবে তখন এই দুইটা শব্দটি দুইটা রেখার মাঝখানে এই দুইটা একটা শব্দ অথবা দুইটা একসাথে এখানে লেখা থাকতে পারে। এরপরে হস্তান্তরযোগ্য নয়, আড়াআড়ি রেখার মাঝখানে এই শব্দ দ্বারা বিশেষ অর্থ বহন করে না। চেকে এরূপ লেখা থাকলেও চেকটি যথার্থ অনুমোদনের মাধ্যমে ঠিকই হস্তান্তরযোগ্য। অর্থাৎ হস্তান্তরযোগ্য নয় লেখা আছে মানে হস্তান্তরযোগ্য নয় নয়, অর্থাৎ এটা হচ্ছে একটা নিরাপত্তার জন্যই এইভাবে লেখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা বহন করার জন্যই। তবে এরূপ দাগ কাটার বিশেষ উদ্দেশ্য হলো চেক গ্রহণকালে হস্তান্তর গ্রহীতা সতর্কতার সাথে তা গ্রহণ করবে। একটি চেক প্রস্তুত করতে যেই সব বিষয় বিবেচনা করতে হবে সেই বিষয়ে আমরা জেনে নিব এখান থেকে। তো এখানে একটা চেক দেখতে পাচ্ছ তোমরা সবাই, একটা খালি চেক আমরা দেখতে পাচ্ছি পাঁচ সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটা পটিয়া ব্রাঞ্চের একটা চেক, এবং এখানে ডান পাশে কোনায় উপরে ডেট আছে, চেক নাম্বার আছে। তো এটা হলো আমার একটা ব্যক্তিগত একটা হিসাবের একটা চেক বইয়ের একটা পৃষ্ঠা। তো এখানে যে বিষয়গুলো আমি যখন একটা চেকের পাতা অথবা একটা চেক আমি প্রস্তুত করব তখন বিশেষ করে 7টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? যেমন প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হিসাব নম্বর। হিসাব নম্বরটি হলো এখানে বর্তমানে আমাদের বিভিন্ন ব্যাংকের মধ্যে হিসাব নম্বরটা বর্তমানে কম্পিউটারাইজ করে ফেলা হয়েছে। আগে কিন্তু ব্যাংকে হাতে লিখেই অ্যাকাউন্ট নাম্বারটা প্রত্যেক চেকের পাতায় লেখা হতো। বর্তমানে এই ধরনের ব্যবহার খুবই কমে গেছে। বর্তমানে কম্পিউটারাইজড, এখানে গ্রাহকের নামও কম্পিউটারাইজ থাকবে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারও লেখা থাকে। তারপর এখানে 2 নম্বর বিষয় যেটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো তারিখ। আমি যখন একটা চেক প্রস্তুত করব, যেই তারিখে আমি উত্তোলন করব সেই তারিখটা এখানে লিখতে হবে। তারিখের গড়টা উপরে বাম কোনায় সাধারণত থাকে। প্রাপকের নাম। প্রাপকের নামটা হলো আমি যদি আদেশটা হই, আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই, আমার যদি হিসাব হয়, তাহলে আমি যদি কাউকে টাকাটা প্রদান করি, চেকটি প্রদান করি, তখন আমি আমার প্রাপকের নামটা এখানে লিখব। আর যদি আমি নিজে উত্তোলন করি তাহলে আমি সেলফ লিখব অথবা নিজ বাংলায় লিখে আমি পূরণ করব। 4 নম্বরটা হচ্ছে অর্থের পরিমাণ। তো অর্থের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে কালীগড়ে এখানে 2টা লেখার 11 টাকা 11 টাকা একটা কথায় লিখতে হয়, একটা অঙ্কে লিখতে হয়। 2টা শুদ্ধভাবে এবং কাটা ছেঁড়া ছাড়া এখানে পূরণ করে চেকটি পূরণ করতে হবে। 5 নম্বর যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো স্বাক্ষর। স্বাক্ষরটা হচ্ছে যিনি চেক প্রস্তুত করবেন তিনি স্বাক্ষর দিবেন। অর্থাৎ চেক প্রস্তুত করবেন কে? আদেষ্টা। আদেষ্টাকে আমানতকারী গ্রাহক যার নামে হিসাব আছে। তো এখানে স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরটা হলো নমুনা স্বাক্ষর। তো আজকের লেকচারটি হচ্ছে লেকচার নাম্বার 3, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র থেকে, অধ্যায় 6, চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রভিজরি নোট। নিশ্চয়ই খেয়াল করছো তোমরা গত লেকচার 2-তে পার্ট 1 নামে তোমাদেরকে এই অধ্যায়ের কিছু বিষয় বলতে চেকের প্রকারভেদ, চেকের পক্ষসমূহ, দাগ কাটা চেকগুলো কি কি, চেকের করণীয় কি, এই সবগুলো বিষয় নিয়ে মোটামুটি আমরা ধরতে গেলে অধ্যায়ের অর্ধেক পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। তো আজকের ক্লাসটা মোটামুটি ভিন্ন ধরনের। আমরা এখানে এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো
গুরুত্বপূর্ণ এবং গত ক্লাসের মধ্যে যে বিষয়গুলো বাদ পড়ছিল এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বিশেষ করে আমরা সবসময় জানি পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার সময় দাগ কাটা সেট থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকে। তো আমি চেষ্টা করছি এই লেকচারের মধ্যে দাগ কাটা সেট কীভাবে দাগ কাটা হয় এবং দাগ কাটার তাৎপর্যসমূহ, কোন কোন পয়েন্টে দাগ কাটা লেখা হয় এবং কি কি লিখে দাগ কাটা হয় সেই বিষয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে বুঝতে চেষ্টা করবা। এবার আমরা কিছু জিনিস দেখে নিব চেক ও বিনিময় বিল সম্পর্কিত কিছু ধারণা। আমরা চেক কাকে বলে আমরা বুঝে গেছি। এরপরে এই রিলেটেড এই চ্যাপ্টারের কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে ব্যাখ্যা করব। যেমন প্রথমে আছে এমআইসিআর, অনেক সময় বলা হয় এমআইসিআর চেক। এটা ব্যাংকের একটা বহুল একটা প্রচলিত একটা শব্দ। তা এমআইসিআর এর পূর্ণরূপটা কি? পূর্ণরূপটা হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, অর্থাৎ এটা হলো স্বীকৃত একটা চেক, একটা নির্দিষ্ট একটা স্বীকৃত একটা চেক, একটা বিশেষ চেক। এটি কাগজি দলিল, বিশেষ করে চেকের বৈধতা যাচাইয়ে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে চেকের গায়ে এক ধরনের বিশেষ চৌম্বকীয় কালি ব্যবহার করা হয়। বিশেষ চৌম্বকীয় কালি, একটা বিশেষ চৌম্বকীয় কালি ব্যবহার করা হয় যেটা মেশিনে বুঝে, মেশিনে ধরে ফেলতে পারবে। এই কালি এমআইসিআর মেশিনের সংস্পর্শে এলে সাড়া দেয়। ফলে নকল কালি সম্বলিত চেক দিয়ে টাকা উঠাতে গেলে মেশিনে ধরা পড়ে। অর্থাৎ নির্দিষ্ট কালি এবং চৌম্বকীয় বিশেষের মাধ্যমে এই এমআইসিআর চেকটি ব্যবহার করা হয়। এটি সাধারণত ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য, এবং এটা হলো একদম নিরাপত্তার জন্যই এই চেকটি ব্যবহার করা হয়। তারপর আসি আমরা বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল। যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মাধ্যমে এর প্রস্তুতকারক নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে অন্য কাউকে বা তার বাহককে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার শর্তহীন নির্দেশ দেয়, তাকে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল বলা হয়। এরপরে আসি আমরা চেকের অনুমোদন। চেকের আদেষ্টা বা ধারক চেকের পিছনে বা উল্টা পৃষ্ঠে কিছু লিখে বা না লিখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেকের অর্থ পরিশোধের অনুমতি প্রদান করলে এবং অনুমতি দিয়ে স্বাক্ষর দিলে তাকে চেকের অনুমোদন বলা হয়। প্রভিজরি নোট এই চ্যাপ্টারের একটা বহুল একটা সুন্দর একটা শব্দ। প্রভিজরি নোটটা কি? প্রভিজরি হচ্ছে প্রতিজ্ঞাপত্র। একজন ব্যক্তি যখন লিখিতভাবে কোনো ব্যক্তিকে অথবা তার আদেশে অন্য কাউকে অথবা বাহককে চাহিদা মাত্র বা একটি নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের যে প্রতিশ্রুতি প্রদান করে তাকে প্রমিসরি নোট বা প্রতিজ্ঞাপত্র বলা হয়। তো এই বিষয়ে এমআইসিআর চেক, বিল অফ এক্সচেঞ্জ ও বিনিময় বিল, চেকের অনুমোদন, প্রমিসরি নোট, এই বিষয়গুলো তোমরা বইতে আরও ডিটেলস আছে। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তোমরা বই থেকে এগুলোর সুবিধা অসুবিধা সবগুলো একটু দেখে নিবা। সবাইকে ধন্যবাদ অনেক মনোযোগ সহকারে এই লেকচারটি, এই ভিডিওটি দেখার জন্য, শ্রবণ করার জন্য। আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। এবং
আশা করি এই বিষয়গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বসে না থেকে এই বিষয়গুলো বারবার পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, বাড়িতেই থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।